ফরাক্কা কাণ্ডে তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম, যার বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ ছিল নির্বাচন কমিশনের, সেই সময় শেষ হয়ে গিয়েছে গতকাল বিকেল 5টায়, কিন্তু তারপরও এফআইআর হয়নি। আর এবার জেলা শাসক তিনি এসডিওকে নির্দেশ দিলেন তদন্ত শুরু করার। যদিও তার আগে দিনভর দফায় দফায় তাকে দেখা গিয়েছে। 14 তারিখ যে বিডিও অফিসে ভাঙচুর চালিয়েছিলেন সেই বিডিও অফিসে পৌঁছে গিয়েছেন, কখনো বিডিওর সঙ্গে কথা বলেছেন, কখনো সাধারণ মানুষকে পরামর্শ দিয়েছেন, কখনো টেলিফোনে আবার যোগাযোগ করেছেন জেলা শাসকের সঙ্গে। নিজেই একেবারে প্রশাসনের দায়িত্বের দণ্ডমুণ্ডের কর্তা হয়ে উঠেছিলেন এবং এসআইআর এর শুনানি কিভাবে হবে তাই নিয়ে একাধিক পরামর্শ গতকাল দিয়েছেন। কথা বলবো, পার্থপ্রতিম ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, সময় তো পেরিয়ে গেল, এফআইআরও হলো না, ডিএম এখন নির্দেশ দিয়েছেন এসডিওকে তদন্ত করার, কিন্তু কিভাবে তদন্ত হবে? যারা গ্রেফতার হয়েছিল তারাও তো ছাড়া পেয়ে বীরের সম্মান পেয়ে গিয়েছে। দেখো, এক্ষেত্রে দুটি বিষয়। একটা হচ্ছে যে বিডিও অফিসে ভাঙচুরের ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে একটা এফআইআর আন্দোলনের নামে হয় এবং সেখানে 6 জন গ্রেপ্তার হয়, তারপরে তারা ছাড়া পেয়ে যায়। এরপরে যখন 14 তারিখ এই ঘটনাটি ঘটে, তার পরবর্তীকালে 19 তারিখ এই মনিরুল ইসলাম ফরাক্কা তৃণমূল বিধায়ক, তিনি কিন্তু অ্যাগ্রেসিভ ভূমিকায় তাকে দেখতে পাওয়া যায়। একবার নির্বাচন কমিশনকে হুমকি দিয়ে বসেন যে লাঠি দিয়ে নির্বাচন কমিশনের কোমরে আঘাত করা বা এই সমস্ত বিষয়। এবং এরপরে নির্বাচন কমিশন কিন্তু গতকালকেই জেলার নির্বাচনী আধিকারিক অর্থাৎ জেলা শাসককে নির্দেশ দেন যে অবিলম্বে এমএলএর এগেনস্টে এফআইআর করতে হবে তার নামে, এবং সেটা বিকেল 5টার মধ্যে গতকালকে নির্দেশ ছিল। সেই নির্দেশের পর প্রায় 20 ঘন্টা কেটে যাওয়ার পর আমরা দেখলাম কি না, কোনো রকমভাবে কিন্তু যে পুলিশের কাছে অভিযোগ করা এবং তারপরে সেটা এফআইআর ট্রিট করা সেটা হয়নি। এবং কিছুক্ষণ আগে মুর্শিদাবাদ জেলার জেলা শাসক তিনি জানিয়েছেন যে নির্দেশ এসেছিল সেই নির্দেশের পরিপ্রেক্ষিতে তিনি এসডিও অর্থাৎ সাব ডিভিশনাল অফিসারকে নির্দেশ দিয়েছেন গোটা বিষয় তদন্ত করার জন্য। ওরা তদন্ত করবেন, সেই তদন্ত করে খতিয়ে দেখবে এবং তার পরবর্তীকালে পরবর্তী পদক্ষেপ নেবেন। অনেকেই এক্ষেত্রে মনে করছে মনিরুলের কিন্তু একটা ধীরে চলো নীতি, সেই ধীরে চলো সেই এগিয়ে চলেছে প্রশাসন, এবং সেক্ষেত্রে মনিরুলের বিরুদ্ধে কমিশন যতটা করা হয়েছিল অর্থাৎ একেবারে তার পুলিশের কাছে এফআইআর করার নির্দেশ দেওয়া হয়েছিল, সেক্ষেত্রে কিন্তু দেখা গেল যে এফআইআর এর পরিবর্তে একবার জেলা শাসক যে বিষয়টা জানিয়েছেন যে এসডিওকে নির্দেশ দেওয়া হয়েছে তদন্ত করার জন্য, তদন্ত করে খতিয়ে দেখার জন্য। একেবারে পার্থ, তুমি আমাদের সঙ্গে থাকো। ফরাক্কা কাণ্ডে মনিরুল ইসলামের নাম একেবারে সংবাদ শিরোনামে আসে। 14 জানুয়ারি বিডিও অফিসে ঢুকে এসআইআর এর শুনানি চলাকালীন তার নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা ব্যাপক ভাঙচুর করেন। এই ঘটনায় 6 জনকে গ্রেফতার করা হয়, যারা ছাড়া পেয়ে গিয়েছে ইতিমধ্যেই জঙ্গিপুর আদালত থেকে, এবং সেই সময় তাদের গলায় মালা পরিয়ে বীরের সম্মান দেখিয়ে বের করে আনা হয়েছে। আর এরপরে মনিরুল ইসলাম তিনি কিন্তু গতকাল বিডিও অফিসে পৌঁছে গিয়েছিলেন। একেবারে বিডিওর সঙ্গে তিনি কথা বললেন। এসআইআর এর শুনানি গ্রাম পঞ্চায়েত ধরে ধরে হলে কাজের অনেক বেশি সুবিধা হবে। সাধারণ মানুষ যারা দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন তাদেরকে জল বিস্কিট খাওয়ার সুবিধাও করে দেওয়া প্রয়োজন, এমন পরামর্শও দিতে দেখা গেল এই মনিরুল ইসলামকে। প্রয়োজনে তিনি ডিএম এর সঙ্গে কথা বললেন এবং তিনি কিন্তু সাধারণ মানুষকেও একাধিক পরামর্শ দিলেন। কিন্তু নির্বাচন কমিশন তাকে গ্রেফতারির যে সময়সীমা দিয়েছিল গতকাল বিকেল 5টার মধ্যে এফআইআর করতে হবে, সেই এফআইআর কিন্তু আজ পর্যন্ত হয়নি। আর ঘন্টা 3 পর কিন্তু আরও একটা দিন কেটে যাবে, কিন্তু এখনো পর্যন্ত প্রশাসন এই মনিরুল ইসলামের বিরুদ্ধে একটা এফআইআর পর্যন্ত করেনি। ডিএম নির্দেশ দিয়েছেন তদন্ত করতে হবে এসডিওকে। আমি যেটা চাইছি আপনারা যদি প্রত্যেকটা জিপিতে যদি করে দেওয়া হয় তাহলে আমরা নিজস্ব উদ্যোগে মানুষের সেবা করতে পারবো। আমরা ডিএম সাহেবের সঙ্গে আশা করি কালকে থেকে পঞ্চায়েতে হয়ে যাবে। ধন্যবাদ। 14 জানুয়ারি ভাঙচুর হয়েছিল তারই নেতৃত্বে, স্বমহিমায় একেবারে সামনে তাকে দাঁড়িয়ে স্লোগান দিতে দেখা গিয়েছিল। সেখানেই কিন্তু তিনি থামেননি। তার মাত্র কয়েকদিন পর দেখা গেল নির্বাচন কমিশনের কোমর ভেঙে দেওয়ার হুঁশিয়ারি পর্যন্ত তিনি দিয়েছিলেন। আর তারপরে নির্বাচন কমিশন তার বিরুদ্ধে এফআইআর করার সময়সীমা বেঁধে দিয়েছিল। সময় পেরিয়ে গিয়েছে, কিন্তু দোর্দণ্ড প্রতাপ মনিরুল ইসলাম তাকে কিন্তু বারবারই দেখা গেল বিডিও অফিসে যেতে। একেবারে বিডিওর সঙ্গে কথা বলতে, জেলা শাসকের সঙ্গে কথা বলতে, সাধারণ মানুষকে তিনি আশ্বাস দিয়েছেন একেবারে সাধারণ মানুষের সেবা তারা করতে চান। যে 6 জন যারা গ্রেফতার হয়েছিলেন তারা যখন ছাড়া পেয়ে গেলেন, তাদের সেদিনের সেই ভাঙচুরের ঘটনাকে এই মনিরুল ইসলাম সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ, আবেগের বহিঃপ্রকাশ, এমনটাই কিন্তু বলেছেন।
কথা বলবো বিজেপি নেতা রাহুল সিনহা আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। রাহুল বাবু, ইতিমধ্যেই এফআইআর করার যে সময়সীমা নির্বাচন কমিশন দিয়েছিল সেই সময় তো গতকাল বিকেল 5টায় শেষ হয়ে গিয়েছে। মনিরুল ইসলামের বিরুদ্ধে একটা এফআইআর কিন্তু এখনো পর্যন্ত দায়ের হয়নি। জেলা শাসক মহকুমা শাসককে নির্দেশ দিয়েছেন তদন্ত শুরু করতে। আমি মনে করি ইলেকশন কমিশনের উচিত জেলা শাসকের বিরুদ্ধেই এফআইআর করা। তার কারণ জেলা শাসককে তার নিজের মন মতো কাজ করতে বলেনি ইলেকশন কমিশন, নির্দেশ দিয়েছে মনিরুলের বিরুদ্ধে এফআইআর করতে। জেলা শাসক যদি অপারক হয় তো জেলা শাসকের পদত্যাগ করে দেওয়া উচিত। তার কারণ যে এইভাবে ইলেকশন কমিশনের আদেশকে সে ঘুরিয়ে সে তদন্তের আকারে নিতে পারে না। কিসের তদন্ত? প্রকাশ্যে মনিরুল ওখানে হাঙ্গামা করেছে, টিভি সমস্ত ফুটেজে দেখিয়েছে, এবং সেই হাঙ্গামার জন্য যে সে নিজেকে গর্ব অনুভব করেছে সেই কথাগুলো পরিষ্কারভাবে তার আছে। অতএব অপরাধ সুস্পষ্টভাবে প্রমাণিত। অতএব তারপরে আবার কিসের তদন্ত হতে পারে? অতএব শুধুমাত্র বিষয়টাকে বিলম্বিত করে এই বিষয়ে যে ডিএম এবং সরকার এই হামলাকারীদের পক্ষে সেটা আবার প্রমাণ করে দিল। অতএব ইলেকশন কমিশনের উচিত ডিএম এর বিরুদ্ধে উপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া। ধন্যবাদ। এখনো কংগ্রেসটাকে পরিত্যাগ করতে পারেননি। কংগ্রেসের গর্ভ থেকে জন্ম নেওয়া কোনো রাজনৈতিক দলের প্রধানের এই কথা বলার কোনো নৈতিক কিংবা রাজনৈতিক অধিকার নেই। নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে, রাসবিহারী বসুর সঙ্গে, রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে কংগ্রেস কি আচরণ করেছে, বিদ্যাসাগরের কি মর্যাদা দিয়েছে দশকের পর দশক ভারতবর্ষের ক্ষমতায় থাকবার পরে, আজকে সেই প্রশ্ন মানুষ করছে। লিগ্যাসি নিয়ে যারা রাজনীতি করছেন, যারা কংগ্রেস পরিত্যাগ করতে পারেননি, তারা ভারতবর্ষের মনীষীদের নিয়ে কথা বলছেন। দেশের ইতিহাস ভুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, মনীষীদের অসম্মান করার চেষ্টা হচ্ছে, ভাষাকে অসম্মান করা হচ্ছে। রেড রোডে আজ নেতাজির জন্মবার্ষিকী অনুষ্ঠান থেকে আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী। ভারতবর্ষের মনীষীদের অসম্মান করা হচ্ছে। সে মহাত্মা গান্ধীজি হোক, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরই হোক, নেতাজি সুভাষচন্দ্র বসুই হোক, বাবা সাহেব আম্বেদকরই হোক, বল্লভভাই প্যাটেলই হোক, বিনয় বাদল দীনেশই হোক, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরই হোক, একটা অসম্মান, একটা অসহিষ্ণুতা, একটা অরুচিকর কথাবার্তা, তাদের প্রতি অসম্মান, ভাষার প্রতি অসম্মান, আমাদের অস্মিতাকে আজকে আমাদের সকলের সামনে এনে দাঁড় করিয়েছে সংবিধান রচয়িতা কমিটির চেয়ারম্যান বাবা সাহেব আম্বেদকর, লালবাল পাল, বল্লভভাই প্যাটেল, রাজেন্দ্র প্রসাদ থেকে শুরু করে যারা স্বপ্ন দেখেছিলেন, আজকে তাদের স্বপ্ন ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। নিজেদের ইতিহাস চাপিয়ে দেওয়া হচ্ছে, যার সাথে দেশের ইতিহাসের কোনো সম্পর্ক নেই। বাবা সাহেব আম্বেদকরের সংবিধানকে আমরা মানি, এটাই ভারতবর্ষের গণতন্ত্রের স্তম্ভ এবং পীঠস্থান। আজকে পদে পদে সেই সংবিধানকে লাঞ্ছিত করা হচ্ছে, মানুষকে বঞ্চিত করা হচ্ছে, অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, গণতন্ত্রকে উল্লঙ্ঘিত করা হচ্ছে, গণতন্ত্রকে লঙ্ঘিত করা হচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.